বন্ধুরা, গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, তারপর তাদের হত্যা করে গ্রামে এখানে ওখানে লাশ ফেলে রাখছে। এমনভাবে নববধূদের ভোগ করে হত্যা করার রহস্য মোটেও উদ্ঘাটন করতে পারছিল না, তাই পুলিশ অফিসার বাধ্য হয়ে সে নিজেই বিয়ে করে আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব? কি এই হত্যা করার পেছনে রহস্য? তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। 2021 সালে মুক্তিপ্রাপ্ত ওবেলা রেলওয়ে স্টেশন এই মুভিটার নাম। তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামের নাম ছিল ওদেলা, আর এই ওদেলা গ্রামের একটি সত্য ঘটনাকে অবলম্বন করে আজকের এই গল্প। দেখতে পাচ্ছি একটি কাটা মুন্ডু হাতে একটি মেয়ে সোজা রেলওয়ে স্টেশন ধরে পুলিশ থানায় চলে আসে এবং সেখানে পুলিশেরা তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং তারা বুঝে উঠতে পারছিল না এখানে কি ঘটনা ঘটছে। কাটা মাথার বডিটা কোথায় পুলিশেরা জিজ্ঞাসা করলে ওই মেয়েটির কোথায় গ্রামের এক পরিত্যক্ত শুকনো কুয়া থেকে উদ্ধার করে। যে এই লোকটাকে যে দেখছেন, ইনি হলেন আইপিএস অফিসার, নাম হচ্ছে অনুদীপ। ইনি এসেছেন 3 মাসের প্রশিক্ষণ নেওয়ার জন্য এই গ্রামে। এই ভিডিওর মূল রহস্য জানতে হলে আমাদের 3 মাস পেছনে যেতে হবে। এখানে অনুদীপ আইপিএস অফিসার হিসাবে নতুন সে জয়েন করেছে এবং 3 মাসের প্রশিক্ষণের জন্য তাকে তেলেঙ্গানা রাজ্যের ওদেলা গ্রামে পাঠানো হচ্ছে এবং সে এই কথাটি তার গার্লফ্রেন্ডকে ফোনে জানাচ্ছে এবং দূরবর্তী হয়ে যাওয়ার কারণে সে তার গার্লফ্রেন্ডকে ওখানেই রেখে যায়। এই যে এই মেয়েটাকে দেখছেন, এই মেয়েটার নাম হচ্ছে মাধবী, আর এই মাধবীর গতকালই বিয়ে হয়ে মাধবীর স্বামী জয় নাম করা ফটোগ্রাফার সাম্বার সঙ্গে কথা বলছিল, কেননা সাম্বাই গতকাল বিয়ের সুন্দর সুন্দর ফটো তুলেছিল। এদিকে দেখতে পাচ্ছি একটি মেয়ে তার স্বামীকে ঝাঁটা দিয়ে মারছে। এই মেয়েটির নাম হচ্ছে রাধা আর এর স্বামীর নাম হচ্ছে ধীরুপতি। ধীরুপতি মদ খেয়ে রাতে বাড়িতে হিসু করেছে, তাই তো রাধা তাকে ঝাঁটা দিয়ে মারছে। আর ধীরুপতি এমনই কাজ রোজই করে থাকে, আর এমন কাজ করলে মার তো খেতেই হবে। এমন সময় এক ব্যক্তি বাইক নিয়ে রাধার বাড়িতে আসে। আসলে ইনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান, এনার নাম হচ্ছেন রানা। আর এই রানা ধীরুপতিকে বইয়ের হাতে মার খেতে দেখে যে ধীরুপতিকে বলে, কি রে ধীরুপতি, তুই রোজ রোজ বইয়ের হাতে মার খাস, তুই তো পুরুষ জাতির মান সম্মান ডুবাবি, এর থেকে ভালো তুই মদ খাওয়া ছেড়ে দে। আর এই পঞ্চায়েত প্রধান রাধার কাছে আসার কারণ হচ্ছে পঞ্চায়েত প্রধানের জামাটা পরিষ্কার ও ইস্ত্রি করার জন্যে। আসলে রাধা একজন ধোপা, সে সৎ এবং নির্লোভ প্রকৃতির মেয়ে। ওই দিনই রাতে জঙ্গলে কয়েকজন মিলে মদ খাচ্ছিল, আর ওদেরই মধ্যে একজন মোবাইলে মাধবীর ছবি দেখছিল। আসলে এরই নাম হচ্ছে বিবেক। এই বিবেক মাধবীকে মনে প্রাণে খুব ভালোবাসতো। কিছুতেই মেনে নিতে পারছিল না মাধবী এখন তার নেই। বিবেকের বন্ধুরা বিবেককে বলে, জীবনে কি করিলি তুই? প্রেম করেছিস তুই আর অন্যকেই ভোগ করছে? তোকে কতবার বলেছি, তুই কিছুই শুনলি না। আসলে বিবেক মাধবীকে মনে প্রাণে খুব ভালোবাসতো, তার ভালোবাসা ছিল খুবই পবিত্র। বন্ধুদের কথা শুনে বিবেক খুবই রেগে যায়, আর সে রেগে গিয়ে প্রচুর মদ খায়। আর মদ খেয়ে সে নিজেই ডিসাইড করে যে আজ রাতে তাকে কিছু একটা করতে হবে। দিন সকাল হতেই পাশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। সবাই বলছে মাধবী নাকি মারা গেছে, তাকে কেউ মেরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে, আর পুলিশ গিয়ে দেখে যে বোলের মধ্যে মাধবীর লাশ পড়ে আছে। মাধবীকে কেউ ধর্ষণ করে তার ক্ষতবিক্ষত শরীরকে এই বোলের ভেতরে ফেলে গেছে। ঘটনাস্থলে পুলিশ একজোড়া জুতো পায়। তখন মাধবীর স্বামী এবং শ্বশুরকে সবাই সন্দেহ করে। মাধবীর স্বামী পুলিশকে বলে যে, স্যার, আমি আমার স্ত্রীকে মারিনি, আমার স্ত্রীকে ওই বিবেকই মেরেছে, কারণ আমাদের এনগেজমেন্টের দিন ওই বিবেক আমাদের মারার হুমকি দিয়েছিল। পর বিবেককে পুলিশ থানায় ধরে নিয়ে আসে। মার্ডার কেস বলে কথা, সবাই মিলে বিবেককে খুব মারধর করে। তখন অনুদীপ বলে, ও তো একজন সাসপেক্ট, ও তো আসল ক্রিমিনালই নয় যে ওকে এমনভাবে মারতে হবে। তখন এক আইএস অফিসার বলে যে, স্যার দেখুন, আমি জানি আমায় কি করতে হবে। এই কথা বলার পর বিবেককে বিবস্ত্র করা হয়, তারপর বেতের লাঠিতে তেল মাখানো হয়। ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে যে এই লাঠি দিয়ে তাকে কি মারা হবে? তখন এক পুলিশ অফিসার বলে, হ্যাঁ, মারা হবে নি, তোর অন্দরমহলে ঢুকানো হবে। আর কথা বলতে না বলতেই ব্যাস কাজ শুরু। তারপর অসহ্য যন্ত্রণায় অবশেষে বিবেক স্বীকার করে সে মাধবীকে হত্যা করেছে। এদিকে রাধা ও তার স্বামী একজন ডাক্তারের কাছে এসেছে, কেননা বহুদিন তাদের বিয়ে হয়েছে, কোনো সন্তান হয়নি। তাই ডাক্তারবাবু তাদের সেক্সুয়াল লাইফ কেমন জিজ্ঞাসা করলে রাধা বলে যে আমার স্বামী খুবই দুর্বল। এই শুনে ডাক্তারবাবু একটি শেকড় দেয় এবং কিছু সিরাপ দেয় এবং বলে যে এগুলি খেলে তার পুরুষত্ব অবশ্যই ফিরে আসবে। এদিকে বিবেককে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিবেক ছুটে এসে অনুদীপের পা জড়িয়ে ধরে বলে যে, স্যার, আমি মাধবীকে হত্যা করিনি। তখন অনুদীপ বিবেকের দিকে একটি জলের বোতল ছুঁড়ে দেয় এবং সেটি বিবেক বাঁ হাতে ধরে নেয়।
দেখে অন্দীপ বলে যে একে ছেড়ে দিন, এ নির্দোষ। তখন এসআই ওখানে চলে আসে আর বলে যে আমি যেটা করেছি সেটাই ঠিক, ও সবার সামনেই স্বীকার করেছে এই দোষী। প্রমাণ দেখায় যে মাধবীর শরীরে যে ক্ষতবিক্ষত রয়েছে সেটি রাইট হ্যান্ডে করা হয়েছে, কিন্তু এদিকে বিবেক তো লেফট হ্যান্ডে। এদিকে জুতোর সাইজ যে 10 পাওয়া গেছে সেটা তো বিবেকের জুতোর সাইজ 8, আর মেডিকেল টেস্টে যেটা পাওয়া গেছে হত্যাকারীর বয়স আনুমানিক 30 হবে, কিন্তু এদিকে বিবেকের বয়স তো 25-এর নিচে। এই শুনে এসআই বিবেককে ছেড়ে দেয়, আর তখনই একটা ফোন আসে। এসআই দেরি না করে অন্দীপকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখে একটি মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে, আর আশেপাশে বলছে যে মেয়েটির নাকি সবে একদিন বিয়ে হয়েছে, হাত থেকে মেহেন্দির দাগ এখনো অবধি যায়নি। এদিকে অন্দীপ মৃত মহিলাটির পাশে একটি ফোন পায়, কিন্তু ফোনে চার্জ ছিল না, তাই সে ফোনটিকে নিয়ে রাতে থানায় যায় এবং সেখানে চার্জ দেয়। তারপর ফোনটিকে অন করে সে সব মেসেজ কল সব চেক করে, কিন্তু কোনো কিছু পায়নি। তারপর সে গ্যালারি ওপেন করে, সেখানে একটি ভিডিও পায়। ভিডিওতে শুধু অডিও ছিল, কিন্তু কোনো কারোর ফেস দেখা যাচ্ছিল না। এবং সেই ভিডিওতে ক্লিয়ার জিজ্ঞাসা করছে যে তার স্বামীর সাথে প্রথম রাতে কিভাবে সে সেক্স করেছে। সেই মহিলাটি ভয়ের মারে যেভাবে বলছে ঠিক সেইভাবে কিলার তাকে ধর্ষণ করেছে। তিরুপতির ভাই চান্দু সে ফোন করছে তার বন্ধু সাম্বাকে এবং জিজ্ঞাসা করছে যে কোথায় পাস এইসব ভিডিওগুলো, আমাকে পাঠা তো দেখি। তখন সাম্বা বলে হ্যাঁ পাঠাচ্ছি, তুই দেখে কিন্তু ডিলিট করে দিস। আর তখনই তার ভাবি চান করতে যাচ্ছে। সাম্বাকে বলে তুই এখন ফোনটা রাখ, আমি পরে ফোন কর। চান্দুর ভাবি চান করা শুরু করলে চান্দু এক ফকর থেকে সব দেখে এবং ভিডিওতে সে রেকর্ডিং করে, কিন্তু এক মহিলা চান্দুকে দেখে নেয় আর জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস। তখন চান্দু বলে যে আমি আমার বউকে চান করতে দেখছি। তখন মহিলাটি বলে আগে তুই বিয়ে কর তারপর দেখবি। রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছিল আর তার ভিডিও করছে সাম্বা, আর এদিকে কয়েকজন পুলিশ সেই লাশের কাছে থেকে যে ফোনটি পাওয়া গেছিল তার অডিও কয়েকজন লোককে শোনাচ্ছে, কিন্তু লোক কিছুতেই সেই অডিও চিনতে পারছিল না। অবশেষে পুলিশ ধীরুপতির কাছে আসে এবং সেই অডিওটা শোনায়। অডিওটা শুনে ধীরুপতি বলে যে হ্যাঁ এটা আমার খুব চেনা লাগছে। তখন সাম্বা খুব ঘাবড়ে যায়, এতে পুলিশের খুব সন্দেহ হয়। তারপর সাম্বাকে সে পুলিশ থানায় নিয়ে আসে। ভয়েস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সাম্বার ভয়েসের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করে, কিন্তু সাম্বার ভয়েসের সঙ্গে ম্যাচ করে না। এদিকে এক উকিল চলে আসে আর সে প্রমাণপত্র দেখায় যে ওই দিন একই টাইমে সাম্বা এক বিয়ে বাড়িতে ছিল। এসপি ফোন করে এসআইকে তাড়াতাড়ি কেসের ফাইল জমা দিতে বলে। এতে এসআই খুব চিন্তায় পড়ে যায়, সে কিভাবে তাড়াতাড়ি ফাইল জমা দিবে। এদিকে অন্দীপ এসআইকে এইভাবে চিন্তায় দেখে সে বিভ্রান্ত হয়ে যায়। অন্দীপ রেগে গিয়ে এসআইকে বলে যে আপনি শুধু শুধু চিন্তা করছেন, এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে, ডিএনএ টেস্ট করলেই তো আসল কিলার ধরা পড়ে যায়। তখন এসআই অন্দীপের উপরে রেগে গিয়ে বলে হ্যাঁ কিছুদিন আগে এক ধর্ষণকারী ঘটনা নিয়ে ডিএনএ পাঠিয়েছিলাম টেস্ট করতে, কিন্তু তার রেজাল্ট আসতে লেগে গেছিল প্রায় 6 মাস। অন্দীপ কিছু জায়গার কথা বলে সেখানে ডিএনএ টেস্ট 4 দিনের মধ্যে চলে আসে। তখন এসআই বলে যে কিভাবে গ্রামের সবাইকে ডিএনএ টেস্ট করব, এটা কি সম্ভব। অন্দীপ বোর্ডে উঠে গিয়ে একটা ছক আঁকে, সে গ্রামের সমস্ত বাচ্চা মহিলা এবং বুড়োদের বাদ দিয়ে সে একটা লিস্ট করে, আর সেই লিস্টে দেখা যায় যে 20 থেকে 25 জনের ডিএনএ টেস্ট করলেই হয়ে যাবে, আর যাদের জুতোর সাইজ 10 আর বয়স 25 থেকে 30-এর মধ্যে। এসআইকে রাজি করিয়ে ওই 20 থেকে 25 জনের স্যাম্পেল নিয়ে টেস্টে পাঠায়, কিন্তু টেস্টের রিপোর্ট আসতে সময় লেগে যাবে 10 থেকে 20 দিনের মধ্যে। এরই মধ্যে অপেক্ষা করা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক বিপত্তি। পঞ্চায়েত প্রধান আসে তার মেয়ের বিয়ের কার্ড দিতে সমস্ত পুলিশ কর্মী। অন্দীপ গ্রামের পঞ্চায়েত প্রধানকে তার মেয়ের বিয়ে পিছিয়ে দেওয়ার কথা রিকোয়েস্ট করে, কিন্তু এতে পঞ্চায়েত প্রধান কোনো মতে রাজি ছিল না। পঞ্চায়েত প্রধান অন্দীপকে বলে যে গ্রামের আর 5টা মেয়ের থেকে আমার মেয়ে সম্পূর্ণ আলাদা, আর কারই বা সাহস হবে যে আমার মেয়ের দিকে তাকাতে। আমার মেয়ের বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। এই বলে সে বিয়ের কার্ড দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। দিনকারই সকালবেলা অন্দীপ প্রধানকে ফোন করে বলে যে আপনার মেয়ের বিয়েটা দয়া করে পিছিয়ে দিন, কিন্তু প্রধান কোনো মতে রাজি ছিল না। অন্দীপের ফোন কেটে দেয়। দেখা যায় রাধার স্বামী লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে, আর রাধা দেখে ফেলায় ওখান থেকে চলে এসে সে ভিড়ের মধ্যে নাচতে শুরু করে দেয়। এদিকে দেখা যায় প্রিয়াকে নিজে হাতে সাজিয়ে দিচ্ছে, আর শ্যাম্বা বিভিন্ন ধরনের ফটো তুলছে, কিন্তু ফটো তোলার বাহানায় সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে নোংরা নোংরা ফটো তুলতে থাকে। এদিকে পঞ্চায়েত প্রধান বাইরে বসে তাস খেলছিল, হঠাৎ করে পুলিশ চলে আসায়
পঞ্চায়েত প্রধান রেগে গিয়ে বলে যে আপনাদের আমি ইনভাইট করেছি আমার মেয়ের বিয়েতে খেতে, কিন্তু আপনারা চলে এসেছেন পাহারা দিতে। এদিকে অন্দীপ পুলিশদের ফোন করে বলে যে পরিস্থিতি কেমন। তখন পুলিশরা বলে যে হ্যাঁ স্যার, আমরা তো ভালো দেখছি পরিস্থিতি। অন্দীপ বলে যে তোমরা সারা রাত কড়া পাহারা দিও, হেয়ালিপনা করো না। সকালবেলা অন্দীপ ফোন করে পুলিশদের থেকে জানতে চায় যে প্রিয়া এখন কেমন আছে। তখন পুলিশেরা জানায় যে প্রিয়া এখন জীবিত আছে, সে তার বান্ধবীকে ছাড়তে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। আর অন্দীপ তাদের বলে যে তোমরা ওদের পিছু করো এবং ওদের কড়া খেয়াল রেখো। সেই মতো পুলিশেরা প্রিয়ার পিছু করে। প্রিয়া তার বান্ধবীকে নিয়ে ট্রেন আসার অপেক্ষা করছিল, আর পুলিশেরা প্রিয়ার দিকে নজর দিয়ে এক চা দোকানে যায়, সেখানে চা খাওয়ার নাটক করে। আর তখনই সেখান থেকে একটা মালগাড়ির ট্রেন যায়, আর ট্রেনটা চলে যাওয়ার পরে পুলিশেরা ছুটে আসে কিন্তু প্রিয়াকে দেখতে পায়নি। তার দেরি না করে সঙ্গে সঙ্গে অন্দীপকে ফোন করে। আর এদিকে কিলার প্রিয়াকে নিয়ে এক খেতে মক্কা খেতে চলে আসে। কিলারকে তখনই প্রিয়া চিনতে পেরে যায় আর বলে তুই এমন খারাপ কাজ করছিস, আমার বাবাকে চিনিস তো, তোকে সদ্য মেরে ফেলবে। আর এই কথা শুনে কিলার বলে যে তুই চিনিস কিন্তু তোর বাবা চেনে না। কিলার মেন পয়েন্টে আসে, সে তার প্রথম রাতে স্বামীর সাথে কিভাবে সেক্স করেছে সেগুলো বলতে বলে, কিন্তু প্রিয়া কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর কিলার বলে যে না বললে তোকে মেরে ফেলবো। এই ভয়ে প্রিয়া একে একে বলতে থাকে, আর সেই মতো কিলার তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করতে করতে অবশেষে তাকে হত্যা করে দেয়। ঘটনাস্থলে পুলিশ চলে আসে আর পুলিশের দিকে একটা বড় পাথর নিয়ে ছুড়ে দেয়, এতে দুটি পুলিশ ঘায়েল হয়ে যায়। তারপর ওই ঘটনাস্থলে অন্দীপ চলে আসে এবং কিলার যখন ছুটে যাচ্ছিল তখন গুলি ফায়ার করে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। অন্দীপ ওই কিলারের পিছু করছিল, কিন্তু খালায় পা পড়ে গিয়ে সে পড়ে যায় এবং একটা বড় পাথর নিয়ে ওই কিলারের দিকে আঘাত করে। তারপর যা ঘটলো, ছুটে গিয়ে অন্দীপ দেখে যে ওটি ছিল চান্দু। আর চান্দু বলে যে স্যার আমি কিছু করিনি, আমি এখানে এসেছি বাথরুম করতে। তার দিকে গোটা গ্রামে ছড়িয়ে যায় যে পুলিশ চান্দুকে ধরে নিয়ে গেছে এবং পুলিশ থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারছে। এদিকে রাধা যখন তার স্বামীকে নিয়ে পুলিশ থানায় যাচ্ছিল তখনই পাশের বাড়ির ওই মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। মহিলাটি বলে যে তোদের ভালো হবে না, তোর ভাই আমার বৌমাকে মেরে ফেলেছে। আর এদিকে পঞ্চায়েত প্রধান ততক্ষণ পুলিশ থানায় চলে আসে, আর সে পুলিশকে 10 লক্ষ টাকা দিয়ে বলে যে চান্দুকে আমার হাতে তুলে দাও। ওই পঞ্চায়েত প্রধানই চায় সে তার মেয়ের খুনিকে সে নিজের হাতে শাস্তি দেবে। এই কথা শুনে এসআই চান্দুকে পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেয়। তারপর অন্দীপ পুলিশ থানায় এসে যখন চান্দুকে দেখতে না পায়, সে এসআইকে জিজ্ঞাসা করে যে কেন তুলে দিয়েছে। তখন এসআই বলে যে তুমি এখানে 3 মাসের জন্য ট্রেনিং করতে এসেছো, আমাদের চাকরি খেতে নয়। রুবরে রেগে যায় আর গিয়ে বলে যে আমরা এই পুলিশের কাজ করতে এসেছি, ঘুষ খেতে নয়। তখন এসআই রেগে গিয়ে বলে যে আমি ঘুষ নেবে না তো কি করব, আমার 3টা মেয়ে আছে, তাদের বিয়ে দিতে হবে। আর আমি চাই এরকম 3-4টে মার্ডার কেসের ঘটনা আসুক, যাতে আমরা প্রচুর পরিমাণে টাকা পাই। এই কথা বলে ওই 10 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা নিয়ে সে ওখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার আগে অন্দীপকে বলে যে আপনি এসআইকে ফোন করে দেবেন আর 1 বোতল বিষ পাঠিয়ে দেবেন, যাতে আমরা সবাই মিলে খেয়ে মরি। এদিকে দেখা যায় রাধা ও তার স্বামী চলে এসেছে চান্দুকে ছাড়াতে। রাধা বলে যে স্যার আপনি ভুল করছেন, চান্দু এমন ইচ্ছে করতেই পারে না, চান্দু আসলে বাথরুম করতে গিয়েছিল। তখন অন্দীপ বলে যে আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। দেখা যায় চান্দুর উপরে খুব টর্চার করছে গ্রামের পঞ্চায়েত প্রধান। প্রিয়ার উপরে কিলার যেভাবে অস্ত্র দিয়ে আঘাত করেছিল, ঠিক সেইভাবে গ্রামের পঞ্চায়েত প্রধান চান্দুর উপরে অস্ত্র দিয়ে আঘাত করছে। সেই সময় ধীরুপতি ও রাধা সেখানে চলে আসে আর পঞ্চায়েত প্রধানকে মিনতি করে যে চান্দুকে যেন সারা জীবনের মতো জেলে পাঠিয়ে দেয়, কিন্তু এমন নির্মম নিষ্ঠুর অত্যাচার তার উপর না যেন করে। কিন্তু পঞ্চায়েত প্রধান বলে যে তোমরা খুবই ভালো মানুষ, কিন্তু আমার মেয়েকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে আমি চাই সেই রকমভাবে এই চান্দুকে মারব। তারপর রাধা এবং ধীরুপতি গ্রামের বড় বড় মাথা যারা আছে তাদের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে মিনতি করে আর চান্দুকে ছাড়িয়ে দিতে, কিন্তু এতে কোনো কিছু লাভ হয় না। ধীরুপতি ও রাধা ওই উকিলের কাছে যায় যে কিনা সাম্বাকে ছাড়িয়েছিল, কিন্তু সব কথা শোনার পর উকিল 1 লক্ষ টাকা চেয়ে বসে। টাকা না থাকায় কিছু করারই ছিল না। ওখান থেকে ধীরুপতি ও রাধা বেরিয়ে পড়ে। অনুদীপ পঞ্চায়েত প্রধানকে ফোন করে বলে যে স্যার গ্রামে আর একটা মার্ডার হয়েছে। তাহলে চান্দু তো জেলে, চান্দু ওই কাজ করেনি, চান্দু আসলেই ওই ভুট্টা খেতে বাথরুম করতেই গিয়েছিল। এই কথা শুনে পঞ্চায়েত প্রধান রেগে যায় আর সে তার ফোন নিয়ে ভেঙে ফেলে। অবশেষে চান্দুকে ছেড়ে দেয়। অন্দীপের গার্লফ্রেন্ড অন্দীপকে ফোন করছে, অন্দীপ ব্যস্ত ও চিন্তা থাকায় সে কিছুতেই ফোন তুলছিল না। তারপর বারংবার ফোন করার পর সে
অবশেষে কল ধরে। আর যখন তার গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করছিল যে কেন তুমি ফোন ধরছিলে না, তখন সে গ্রামের ওই ঘটনা সব খুলে বলে। শোনার পর অন্দীপের গার্লফ্রেন্ড একটা আইডিয়া দেয় যে চলো তাহলে আমরা তাড়াতাড়ি বিয়ে করে নিই, ওই সাইকো কিলার অবশ্যই আমাকে ফলো করবে। অন্দীপ এই কথা শুনে প্রথমে রাজি হচ্ছিল না, তারপর বারংবার রিকোয়েস্ট করার পর অন্দীপ অবশেষে রাজি হয়ে যায়। অনুদীপ একটা ভিডিও করে আর সেই ভিডিওতে সে বলছে যে গ্রামের 4টে মহিলার খুন হয়েছে আর সবই হয়েছে নতুন বিয়ে করার পর, আর আমি এই পঞ্চম বিয়েটা করব, পারলে আমার বউকে হত্যা করে দেখাও, আমি জানি তুমি অবশ্যই এই ভিডিওটা দেখছো। দিন মন্দিরে গিয়ে অনুদীপ এবং রিনি বিয়ে করে নেয়। এদিকে দেখা যায় সাম্বা লুকিয়ে লুকিয়ে অনুদীপের বইয়ের ফটো তুলছিল, আর সে তখনই চান্দুকে ফোন করে বলে যে আরে ভাই পুলিশের বউটা যা দেখতে। তখন চান্দু বলে ছাড় ভাই ওসব আর আমি নেই। বিয়ের পরে অনুদীপ কোয়ার্টারের দিকে যাচ্ছিল আর তখনই দরজায় একটা কাগজের টুকরো পায়, আর সেই কাগজে কিলার অনুদীপকে চ্যালেঞ্জ করেছে যে তার বউকে সে তুলে নিয়ে যাবে। তাতে ধীরুপতিকে দেখা যায় সে টাকা বাঁচিয়ে একটা ব্র্যান্ডের মদ কিনে এনেছে এবং সাথে চান্দু এবং সাম্বাকে নিয়ে সে মদ খাচ্ছে, আর ওদিকে রাধা চেঁচামেচি করছে। সাম্বা ধীরুপতিকে বলে যাই বলিস ভাই, পুলিশ অফিসারের বউটা কিন্তু মাস্ত দেখতে, এতক্ষণ ওরা মনে হয় মস্তি করছে। ধীরুপতি সাম্বাকে বলে যে তুই আগে বিয়ে কর তারপরে মস্তি করিস। এই কথা শুনে সাম্বা বলে যে যারা বিয়ে করছে তাদের চেয়ে ওই শালা কিলার বেশি মস্তি করছে। দেখা যায় যে চান্দু ওই সব কথায় কান দিচ্ছে না, সে রেগে ফুঁসছে, কেননা তাকে নির্মমভাবে মেরেছে, সে তার এই মারের বদলা নিতে চায়। রাধা রাতে একা ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর সে যখনই উঠে বসে তখনই ওপর থেকে একটি ট্যাঙ্ক পড়ে যায়, আর সে ট্যাঙ্কটিকে খুলে দেখে যে তার ভিতরে ব্রা নূপুর আংটি মেয়েদের। আর তখনই রাধার বুঝতে অসুবিধা হয়নি যে এই খুনগুলো আসলে কে করছে। তখন দেরি না করে রাধা ওইসব অলংকার নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল, আর তখন ধীরুপতি দেখে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে, আর রাধা টয়লেটের কথা বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। সে প্রথম পঞ্চায়েত প্রধানের কাছে যায় এবং সে আংটি একটা দেখিয়ে বলে যে এটা তোমার মেয়ের। তখন পঞ্চায়েত প্রধান বলে হ্যাঁ। দেরি না করে ওখান থেকে বেরিয়ে যায় রাধা মাধবীর শাশুড়ির কাছে এবং সেখানে গিয়ে একটি রিং দেখায়। তখন মাধবীর শাশুড়ি বলে যে হ্যাঁ এটা মাধবীরই। রাধা বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে এসেই ধীরুপতিকে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়, আর তখনই অনুদীপকে কল করে। অনুদীপের ফোন সাইলেন্ট থাকায় কিছুতেই ফোন ধরছিল না। সকাল হয়ে যায়, এদিকে অনুদীপকে দেখা যায় যে চা খেতে, আর এদিকে কলের পর কল করেই যাচ্ছে রাধা। চা খাবার পরে অনুদীপ খবর কাগজ নিয়ে পড়ছিল, আর তখনই ওখানে পৌঁছে যায় ধীরুপতি। ধীরুপতিকে দেখে অনুদীপ বলে যে ঠিক আছে তুমি জামা কাপড়গুলো নিয়ে যাও ধোয়ার জন্যে। অনুদীপকে বলে যে স্যার এখানে অনেক কাপড়, আমি আগামীকাল দিয়ে যাব। এদিকে অনুদীপ অবশেষে তার ফোন চেক করে দেখে যে রাধা বহুবার তাকে কল করেছে। সে কল ব্যাক করে, কল ব্যাক করতে রাধা তাকে বলে যে তোমার বউ কোথায়। সে ঘরের ভিতরে গিয়ে দেখে যে তার বউ নেই। রাধাকে কল ব্যাক করলেই রাধা তাকে বলে যে ওই কিলার আসলে কেউ না, আমার স্বামী। অনুদীপের স্ত্রীকে ধীরুপতি কিভাবে ধরে এনেছিল। এদিকে দেখা যায় ধীরুপতি ধীরে ধীরে রুমে ঢুকে তারপর রিনির গা স্পর্শ করে। প্রথমে রিনি ভেবেছিল এটা অনুদীপ, তাই সে কিছু মনে করেনি। যখনই সে জানতে পারলো এটা ধীরুপতি, তখন ধীরুপতি দেরি না করে রিনিকে সেন্সলেস করিয়ে দেয়। এখান থেকেই বোঝা যায় যে সব জলের মূলেই হচ্ছে ধীরুপতি। বলে সেই দিন ভুট্টা খেতে প্রিয়াকেই ধীরুপতি ধর্ষণ করতে গিয়েছিল, কিন্তু কোনো কারণে ওখানে ভাগ্যক্রমে ধীরুপতির ভাই চান্দু ওখানে ধরা পড়ে। এদিকে দেখা যায় রাধা তাদের বাড়িতে ফিরে এসে ধীরুপতির কিছু কাপড় নিয়ে তাদের বাড়িতে থাকা পোষা কুকুরকে শোকায় এবং ছেড়ে দেয়। কুকুরটি যেদিকে যায় রাধা সেই কুকুরটিকে ফলো করে। অবশেষে দেখা যায় যে ভিডিওর প্রথমে যেই শুকনো পরিত্যক্ত কুয়োটি দেখেছিলাম সেই কুয়োটির কাছে চলে আসে, কিন্তু রাধা কিছুই দেখতে পাচ্ছিল না। রাধা কুয়োর কাছে চলে আসে এবং ধীরুপতিকে দেখতে পেয়ে যায় যে রিনিকে রেপ করার চেষ্টা করছে। রাধা উপর থেকে চিৎকার করে বলে যে রিনিকে ছেড়ে দিতে। রাধা চারিদিকে চিৎকার করতে থাকে, আর রাধার চিৎকার করা শুনে ধীরুপতি অবশেষে উপরে চলে আসে। তারপর রাধা ধীরুপতিকে প্রিয়াকে ছেড়ে দিতে বলে এবং সে এমন কাজ কেন করছে ধীরুপতির কাছে কৈফিয়ত চায়। অবশেষে ধীরুপতি এমন সব কাজকর্ম করার দোষ রাধার উপরে চাপিয়ে দেয়। ধীরুপতিকে বিয়ে করতে একদম রাজি ছিল না, কিন্তু 3 মাস আগে তার বাবা মারা যাওয়ায় সে বাধ্য ছিল ধীরুপতিকে বিয়ে করতে। রাতে যখন ধীরুপতি রাধাকে সেক্স করতে যাচ্ছিল তখন তার মুখ থেকে গন্ধ আসায় রাধা ধীরুপতিকে বলে যে তুমি ব্রাশ করো না। তার শরীর থেকে গন্ধ আসতে থাকে। রাধা বলে যে তুমি সাবান মাখো না।
সব কথা শুনে ধীরুপতি কিছুটা নার্ভাস হয়ে যায়। তখন রাধা ধীরুপতিকে বলে যে গ্রামের লোকের কাছ থেকে যেমনভাবে শুনি তুমি তেমনটা নও। তখন ধীরুপতি রাধাকে বলে যে তুমি গ্রামের লোকের কাছ থেকে কি শোনো? তখন রাধা বলে যে তুমি গ্রামের সকল মেয়েদের আর চোখে দেখো, কিন্তু তোমার মধ্যে সেই পুরুষত্বটাই নেই। এতে ধীরুপতি খুবই রেগে যায়। সে রাধাকে বলে আমরা কাল চেষ্টা করব। ধীরুপতি বলে শুধু ওই রাত নয়, গত 10 বছর ধরে তুমি আমায় শুধু অপমান করে এসেছো। তুমি সবসময় বলে এসেছো আমার মধ্যে কোনো পুরুষত্ব নেই। একজন পুরুষ কি করবে তুমিই বলো। আর আজ এই আমার অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী। তখন রাধা বলে আমি কি করেছি? তখন ধীরুপতি বলে যে একজন স্বামীকে স্বামী ও জানোয়ার বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেয়েরাই। যে পুরুষত্ব নেই এই বলে তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলে, আর ডাক্তার আমাকে শিকড় ও কিছু সিরাপ দেয়। আর সেই দিনই রাত্রেবেলা আমি যখন ভিশু করতে বাইরে বেরিয়েছিলাম তখন মাধবীকে তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখি, আর তখনই আমার মধ্যে জেগে যায় পুরুষত্ব। পরের দিনই আমি মাধবীকে তুলে আনি আর ধর্ষণ করি, আর সে কাউকে যাতে না বলতে পারে তার জন্য আমি তাকে হত্যা করি। তা শুনে রাধা ধীরুপতিকে অনুরোধ করে সে যেন রিনিকে হত্যা না করে, সে যেন রিনিকে ধর্ষণ না করে ছেড়ে দেয়। এই বলে সে তার পা ধরে কাঁদতে থাকে। অবশেষে ধীরুপতি একটা লাঠি নিয়ে রাধার মাথায় সজোরে আঘাত করে, এতে রাধা বেহুশ হয়ে যায়। ঠিক ওই সময় রাধা সেই হত্যাকারী মেয়েদের কথা মনে করে এবং এতে তার হুঁশ ফিরে আসে এবং পাশে থাকা এক কোদাল নিয়ে সে পরিত্যক্ত কুয়োয় লাফিয়ে পড়ে এবং স্বামীর মুন্ডুতে আঘাত করে এবং ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। রেল লাইন স্টেশন ধরে ওই কাটা মুন্ডু নিয়ে পুলিশ স্টেশনে দিকে রওনা দেয়, যা আমরা ভিডিওর প্রথমেই দেখতে চেয়েছিলাম। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুরা।